হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে এসএসসি এমটিএসের ফর্ম ফিল আপ কিন্তু 26 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আর আমি তোমাদেরকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে 26 তারিখ ফর্ম বেরোবে। 26 তারিখ যদি ফর্ম বেরোয় তাহলে কিন্তু আমি তোমাদের 28 তারিখ থেকে তোমাদের এমটিএসের জেকে ক্লাস শুরু করব। তো সেই কথা মতো আজ থেকে আমাদের জেকে ক্লাস শুরু হয়ে গেল। মোট আমাদের হাতে কিন্তু রয়েছে 90 দিন। ঠিক আছে, এই 90 দিনে আমরা কি করব না, প্রথমে এই 2023 পর্যন্ত কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ার আমরা আলোচনা করে রেখেছি। তোমরা যারা দেখতে চাও আগের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, তো সেগুলো তোমাদের আমাদের এই যে ক্লাস দেখতে পাচ্ছ এই ক্লাসের ডেসক্রিপশানে চলে যাবে, ওখানে আমরা প্লেলিস্ট করে দিয়েছি। একের পর এক প্লেলিস্ট করা রয়েছে, সেখানে তোমরা দেখে নিতে পারবে 2023, 2022, 2021, ঠিক আছে, 2020, 2019, এগুলো প্রত্যেকটা সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার দেখতে পাবে। আজকে আমরা 2024 যে এক্সামগুলো হয়েছিল, যেমন তোমাদের এটা এই যে 30/9/2024 ফার্স্ট শিফট, 30/9/2024 ফার্স্ট শিফটে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের যে 25খানা যে কোশ্চেন ছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এইভাবে আমরা একের পর এক এই প্রিভিয়াস ইয়ারের প্রথম কোশ্চেনগুলো আলোচনা করব 2024-এর। তারপর আমরা এক এক করে টপিক ধরব, একটা টপিকের উপর তোমাদেরকে ক্লাস করাবো। কারেন্ট অ্যাফেয়ার্সেরও ক্লাস হবে, সমস্ত রকম মানে জিকের যত ধরনের টপিক হয়, যত ধরনের ক্লাস দরকার, আমি সমস্ত কিছু ক্লাস এক এক করে তোমাদের কিন্তু দিয়ে যাব। এবং তারই সঙ্গে তোমাদেরকে পিডিএফও দেওয়া হবে, ক্লাসগুলোর পিডিএফ দেওয়া হবে। সেটা তোমরা কোথায় পাবে, কিভাবে পাবে, সেটা তোমরা একটু শুনে নাও। এই যে পিডিএফটা ফার্স্ট, এটা রয়েছে হচ্ছে প্রিভিয়াস ইয়ার 2019 থেকে 24 প্রিভিয়াস ইয়ার 6200+ জিকে কোশ্চেন রয়েছে উইথ এক্সট্রা ডিটেলস দিয়ে এই জিকে পিডিএফটা তৈরি করা হয়েছে প্রিভিয়াস ইয়ারের। তারপরে হচ্ছে তোমাদের কিছু স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট যে সকল টপিক থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, তো সেই সকল টপিক 14খানা টপিক দিয়ে এই পিডিএফটা তৈরি করা হয়েছে। আর থার্ড যে পিডিএফটা, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2024 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ডিসেম্বর ফুল কারেন্ট অ্যাফেয়ার্স এটা রয়েছে। 2025 কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেটা আমরা টেলিগ্রামে দেব। আর হচ্ছে ইংলিশও তৈরি করা হয়েছে। ইংলিশে প্রিভিয়াস ইয়ার 1700 কোশ্চেন পাবে এবং কিছু গ্রামার টামার মিলে মোট এখানে 2000 এমসিকিউ তোমরা পেয়ে যাবে এই ইংলিশ পিডিএফের মধ্যে। তো এই 4খানা পিডিএফ তোমরা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে। আর তোমরা যদি এই 4খানা পিডিএফ পারচেজ করো তো কত প্রাইস থাকবে সেটা আমি লাস্টে বলছি। যদি 4খানা পিডিএফ তোমরা পারচেজ করো, বা শুধুমাত্র কেউ জিকে পিডিএফটাও নিতে পারে, বা আমাদের এই সিএইচএসএলের পিডিএফও রয়েছে। সিএইচএসএল 3টে সাল 2021, 22, 24 3টে সাল মিলিয়ে 2300 জিকে কোশ্চেন রয়েছে। এই পিডিএফটা তোমরা নিতে পারো। তো বিশেষ করে তোমরা যদি এমটিএসের যে কোনো পিডিএফ যদি পারচেজ করো তাহলে তোমাদেরকে আমাদের এই প্রাইভেট যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এসএসসি এমটিএস 2025 নোটস বলে একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে, দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখানে 219 জন কিন্তু জয়েন করে গেছে। আর এখানে অলরেডি আমরা পিডিএফও দেখো কী কী দিয়েছি, দেখো ইন্ডিয়ান টেম্পল মানে ভারতের যে মন্দির, পুরস্কার ও সম্মান, স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস, তো এই সকল পিডিএফ কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। তো এই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে জয়েন করানো হবে। আর এই গ্রুপের মধ্যেই সমস্ত কিছু বাকি যত ধরনের নোটস, জিকে নোটস প্লাস তার সঙ্গে শুধু জিকে নয়, তোমাদের ওখানে ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু প্রোভাইড করা হবে। তো এর জন্য তোমাদের পিডিএফ পারচেজ যদি করো তাহলে কত পড়বে, যদি 4টা পিডিএফ একসঙ্গে নাও তাহলে তোমাদের পড়বে হচ্ছে 199 টাকা। আর শুধু যদি কেউ এমটিএসের জিকে পিডিএফটা 2019 থেকে 24 এটা যদি নেয় তাহলে সেটা হচ্ছে 149 টাকা। শুধুমাত্র যদি এমটিএস জিকে 2024 লাস্ট যে এক্সামটা হয়েছে, যেটা আমরা আজকে আলোচনা করব, এই 2024-এর 1600 কোশ্চেন রয়েছে, 1600+ কোশ্চেন রয়েছে। এই পিডিএফটা যদি কেউ নাও তাহলে সেটার প্রাইস পড়বে হচ্ছে 99 টাকা। আর সিএইচএসএল প্রিভিয়াস ইয়ার সেটার প্রাইস পড়বে 49 টাকা। তো সিএইচএসএলটা ছাড়া বাকি উপরের 3টে পিডিএফের মধ্যে তোমরা যে কোনো পিডিএফ যদি নাও তবে গিয়ে তোমাদেরকে এই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করানো হবে। এবং এই গ্রুপেই সমস্ত কিছু নোটস ফ্রিতে, ওই 199 টাকা যা একবার পেড করবে
বা 149 টাকা বা 99 টাকা একবার পেড করবে, পিডিএফ দেওয়া হবে হোয়াটসঅ্যাপে, এবং তারই সঙ্গে তোমাদেরকে ওই টেলিগ্রামে যুক্ত করে দেওয়া হবে। পরবর্তীতে কোনো এক্সট্রা চার্জ নেওয়া হবে না। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করতে হবে। আজকের ক্লাসের ফার্স্ট দিন বলেই তাই এত কথা বললাম। তো কিভাবে এই জিকে পিডিএফগুলো, আমাদের যে জিকে পিডিএফটা রয়েছে 6200+, তো সেটা কিভাবে রেডি করা হয়েছে, সেখানে কোশ্চেন অ্যান্সারগুলো কীভাবে রয়েছে, সেটা এই ক্লাসের মধ্যে দেখতে পেয়ে যাবে। আমাদের ক্লাসের আজকে যেভাবে দেখাবো, কোশ্চেন অ্যান্সারগুলো যেভাবে রয়েছে সেইভাবেই তোমরা কিন্তু পিডিএফের মধ্যে দেখতে পাবে কী কী রয়েছে। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি ভারতের প্রাদেশিক প্রশাসনের শাসন ব্যবস্থা চালু করেছিল? প্রাদেশিক প্রশাসনে শাসন ব্যবস্থা চালু করেছিল। সঠিক অ্যান্সার কী হবে না? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2, 1919 সালে ভারত সরকার আইন। 1919 সালের ভারত সরকার আইন। তো এবার দেখে নাও, শুধুমাত্র প্রশ্ন উত্তর দিয়েই যে পিডিএফটা তৈরি সেটা না, এই পিডিএফে প্রশ্ন উত্তরের সাথে সাথে এইভাবে কিন্তু এক্সট্রা ডিটেলসগুলো রয়েছে। আর এক্সট্রা ডিটেলসের সাথে সাথে এইভাবে সাইডে সেই এক্সট্রা ডিটেলস, সেটা কোন এক্সামে এসছে সেটা কিন্তু এই সাইডে দেখতে পেয়ে যাবে, লেখা রয়েছে। দেখো, ফার্স্ট যেটা রয়েছে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার, ভারত সরকার আইন 1919 আইনে ডায়ারকি চালু হয়েছে, অর্থাৎ কার্যনির্বাহী কাউন্সিলর এবং জনপ্রিয় মন্ত্রী দুটির শাসন। তারপরে দেখো, 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার, ভারত সরকার আইন 1919 প্রাদেশিক বিষয়গুলিকে স্থানান্তরিত এবং সংরক্ষিতর মধ্যে বিভক্ত করে প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল। দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল, এটা এসেছিল এসএসসি জিডি 2019-এ। তারপরে দেখো, 1919 সালের ইন্ডিয়ান কাউন্সিল আইন, যা মরলে মিন্টো সংস্কার নামে পরিচিত, 1919 সালে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাস করা সংস্কার উদ্যোগের একটি সিরিজ, যার প্রধান উপাদানটি ভারতের সাম্রাজ্য এবং স্থানীয় আইন পরিষদের সদস্য পদে সরাসরি নির্বাচনী ধারণা প্রয়োগ করা। এরপরে দেখো, আরও এক্সট্রা ডিটেলস রয়েছে, একটা কোশ্চেনে এত এক্সট্রা ডিটেলস, দেখে নাও। আজকে ফার্স্ট ক্লাস বলে এত এক্সট্রা ডিটেলসও তোমরা কিন্তু পাচ্ছ। ভারত সরকার আইন, আমাদের পিডিএফের মধ্যে থাকবে, অনেক এক্সট্রা ডিটেলস থাকবে। তো এত এক্সট্রা ডিটেলস তো এই ক্লাসের মধ্যে আলোচনা করা সম্ভব নয়, তাহলে ক্লাসটা বিশাল বড় হয়ে যাবে। আজকের ফার্স্ট ক্লাস বলে তার জন্য আমরা সমস্ত যেরকমভাবে এক্সট্রা ডিটেলসগুলো আছে সেভাবেই পুরোটাই আলোচনা করবো তোমাদের কাছে। হয়ে গেল। ভারত সরকার আইন 1935 ব্রিটিশ সংসদ দ্বারা 1935 সালে পাস হয়েছিল এবং 1937 সালে কার্যকর হয়েছিল। এটি প্রাদেশিক স্বায়ত্তশাসন দ্বারা প্রতিস্থাপিত হয়। এটা এসেছিল আরআরবি এনটিপিসি 2021-এ। তারপরে দেখো, 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন হলো যুক্তরাজ্যের সংসদের একটি আইন, যা ব্রিটিশ ভারতকে ভারত ও পাকিস্তানের দুটি নতুন স্বাধীন আধিপত্যে বিভক্ত করে। এটা এসেছিলো এসএসসি সিজিএল 2022-এ। তো ভারত সরকার আইন যেহেতু এসছে, তার সঙ্গে সঙ্গে আমি যেগুলো এক্সামে এসছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো আমরা এখানে তুলে দিয়েছি। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন বছরের সূচনা উপলক্ষে লোসার উৎসব পালিত হয়? লোসার উৎসব এটা কোথায় পালিত হয়? কেরালা, বিহার, লাদাখ, না হচ্ছে নয়াদিল্লি? সঠিক অ্যান্সার কী হবে না? সঠিক অ্যান্সার হবে লাদাখ। এটা লাদাখে পালিত হয়। এখানে দেখে নাও, এই যে লোসার উৎসব, একটা হচ্ছে তিব্বতী নববর্ষের সূচনা করে, তিব্বতী নববর্ষ। এটা এসেছিল সিজিএল 2022 এবং রিসেন্ট এসএসসি জিডি 2024-এও এসেছিল। তারপরে দেখো, হিমাচল প্রদেশের লাহুল উপত্যকায় লোসার উৎসব উদ্যম ও উৎসাহের সাথে উদযাপিত হয়। হিমাচল প্রদেশের লাহুল উপত্যকায়। এরপরে চলো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী রয়েছে, কনক রেলে যিনি নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল? তাহলে নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্র কে প্রতিষ্ঠা করেছে? না হচ্ছে কনক রেলে। তিনি ভারতের নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের শিল্পী ছিলেন? তো এভাবে পরবর্তীতে কোশ্চেন আসতে পারে যে কনক রেলে কোন নৃত্যের সাথে যুক্ত, ঠিক আছে, বা নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে? একটা কোশ্চেন থেকে আবারও 2টা কোশ্চেন ভাগ হয়ে যেতে পারে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহিনীআট্টম। তো ইনি একজন মোহিনীআট্টম নৃত্যশিল্পী। এখান থেকে দেখে নাও, পদ্মভূষণ, ইনি কিন্তু পদ্মভূষণ পুরস্কারও পেয়েছেন। তো পদ্মভূষণ কনক রেলে
মোহিনীআট্টম নৃত্যশৈলীতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কারে ভূষিত হন। এই পদ্মভূষণ যে পুরস্কারটা, এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন কনক রেলে। তো আবারও কোশ্চেন আসতে পারে যে কনক রেলে কোন পুরস্কারে ভূষিত হয়েছেন বলে, পদ্মভূষণ, পদ্মশ্রী, এরকম ভারতরত্ন এগুলো থাকলো। তো এগুলোর মধ্যে কোনটা না পদ্মভূষণ। তো এইভাবে এসেছিলো কবে না, যে সিএইচএসএল 2021, সিজিএল 2022, এই কোশ্চেনটা কিন্তু এসেছিলো। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, ফার্মেসি সংশোধনী বিল 2023। ফার্মেসি সংশোধনী বিল 2023 তেসরা আগস্ট 2023-এ লোকসভায় পেশ করা হয়েছিল, যা ড্যাশ সংশোধন করে। কি সংশোধন করে? এই সেম টু সেম কোশ্চেন এমটিএসে তো এসছে, এবং তারই সঙ্গে জিডি 2024, জিডি 2024-এ কিন্তু এই সেম কোশ্চেনটাই কিন্তু দিয়েছিল। আর জিডি 2024-এর কোশ্চেন অ্যান্সারে কিন্তু আমরা আলোচনা করেছি, কিছু শিফট আলোচনা করা হয়েছে, কিছু বাকি রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে করব অবশ্যই। তো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে ফার্মেসি আইন 1948, ফার্মেসি আইন 1948। তারপরে দেখো, ভারতের কোন অংশে শীতল পার্বত্য জলবায়ু পরিলক্ষিত হয়? শীতল পার্বত্য জলবায়ু এটা পরিলক্ষিত হয় ভারতের কোন অংশ? পশ্চিম, দক্ষিণ, উত্তর, পূর্ব? সঠিক অ্যান্সার উত্তর, উত্তর অংশে পরিলক্ষিত হয়। তারপরে দেখো, মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পারবে না, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা। তারই সঙ্গে তোমাদেরকে কী জেনে রাখতে হবে দেখো, না হচ্ছে মৌর্য সাম্রাজ্যের কিছু আগে, প্রায় 2400 বছর আগে, চীনের সম্রাটরা মহাপ্রাচীর নির্মাণ শুরু করেছিলেন। মহাপ্রাচীর নির্মাণ শুরু করেছিলেন, এটাই ছিল সিএইচএসএল 2022-এ। এছাড়া দেখো, বৃহদ্রথ। বৃহদ্রথ মৌর্য ছিলেন মৌর্য রাজবংশের শেষ শাসক। তাহলে মৌর্য রাজবংশের শেষ শাসক কে ছিলেন? না হচ্ছে বৃহদ্রথ মৌর্য। এটা এসেছিলো এসএসসি স্টেনো 2017, এবং রিসেন্ট জিডি 2024-এ কিন্তু এই কোশ্চেনটা এসছে। তার সঙ্গে দেখে রাখো, 322 থেকে 21 খ্রিস্টপূর্বাব্দে নন্দ রাজবংশের ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ধননন্দকে পরাজিত করে, এটা মনে রাখো, চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। মৌর্য সাম্রাজ্য 321 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। আর পাটলিপুত্র ছিল মৌর্য রাজবংশের রাজধানী, এটা এসছে জিডি 2019-এ। পাটলিপুত্র ছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানী। তারপরে চলে যাও 7 নম্বর, 31শে অক্টোবর 2023 অনুসারে 17তম লোকসভার সবচেয়ে সিনিয়র সদস্য বয়সের দিক থেকে শফিকুর রহমান বারাক কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন? শফিকুর রহমান বার্ক কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন? তো ইনি হচ্ছে সমাজবাদী পার্টির সাথে যুক্ত। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, নিচের কোন বইটি দাদাভাই নৌরোজির লেখা? দাদাভাই নৌরোজির লেখা বই কোনটা? এখানে যে অপশান যেটা রয়েছে লাস্ট, ইকোনমিক্স হিস্টোরি অফ ইন্ডিয়া, এটা কিন্তু রমেশচন্দ্র দত্তের লেখা, ঠিক আছে। তো দাদাভাই নৌরোজির লেখা যে বইটি এখানে, সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে যে এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। বইটির নাম কি হচ্ছে প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো এভাবে কোশ্চেন আসতে পারে যে প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন্ডিয়া, এই বইটি কার লেখা? তাহলে বইটি কার লেখা না, দাদাভাই নৌরোজির লেখা। তো কোশ্চেনগুলো কিন্তু এইভাবেই আসবে, যে একদম হুবহু কোশ্চেন সব পেয়ে যাবে এমন নয়। এই জন্য আমরা এক্সট্রা ডিটেলসগুলো কেন দিয়ে রাখি, কেন আমাদের যে এর পরবর্তী 2025-এ এক্সামে কিন্তু, এই যে 25-এ তোমরা এক্সাম দেবে, এখানে কিন্তু বেশিরভাগটা কমন পাবে হচ্ছে আমাদের এক্সট্রা ডিটেলস থেকে। বেশিরভাগটাই কমন পাবে আমাদের এক্সট্রা ডিটেলস থেকে, কমন পাবেই পাবে, এটা আমরা নিশ্চিত, ঠিক আছে। কেন গত বছরে কমন এসেছিলো, এবছরও তোমরা কমন পাবে। গত বছর প্রিভিয়াস ইয়ার থেকে ভালো পরিমাণে কমন এসেছিলো। 21-22 সাল থেকে তো একদম অনেক কোশ্চেন কমন এসছে। তো কিছু কিছু 1-2টা শিফট খারাপ গিয়েছিল, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রায় মানে খুবই কম সংখ্যক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমন এসেছিলো, সেটা 1-2টো শিফট। বাকি প্রত্যেকটা শিফটেই
প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার থেকে কমন এসছে। 9 নম্বর কোশ্চেন দেখো, কে এম মুন্সির ঐতিহাসিক কথা সাহিত্য দ্য গ্লোরি অফ পাঠান। দ্য গ্লোরি অফ পাঠান মূলত কোন ভারতীয় ভাষায় লেখা হয়েছিল? কে এম মুন্সির ঐতিহাসিক কথা সাহিত্য, তাহলে এটা হচ্ছে কে এম মুন্সির কথা সাহিত্য, নাম কি? দ্য গ্লোরি অফ পাঠান। এটা কোন ভাষায় লেখা হয়েছে? না, এটা লেখা হয়েছে গুজরাটি ভাষায় লেখা হয়েছে। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, কোন তারিখে পাঞ্জাব আইন পরিষদ বাতিল করে? কোন তারিখে পাঞ্জাব আইন পরিষদ বাতিল করে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, 1 জানুয়ারি 1970। 1 জানুয়ারি 1970 সালে। তারপরে দেখো, হলুদে উপস্থিত রাসায়নিক যৌগ হলো হলুদে কোন রাসায়নিক যৌগ উপস্থিত থাকে? হলুদে থাকে সেটা হচ্ছে কারকিউমিন থাকে হলুদে। তারপরে 12 নম্বর, নিচের মধ্যে কে ইন্দোর ঘরানার প্রতিষ্ঠা করেন? ইন্দোর ঘরানা, আমরা যে স্ট্র্যাটেজিকে দিয়েছি 14খানা টপিকে, তার মধ্যে কিন্তু এই ঘরানা দিয়ে একটা টপিক রয়েছে। কেন? আমরা এই 2024-এর এক্সামে দেখছি বেশিরভাগ অনেক ঘরানা থেকে কোশ্চেন এসছে, বা 2023-এও এসেছিলো। এই জন্য আমরা কী করেছি, যে ঘরানা থেকে একটা টপিক তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো ইন্দোর ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন কে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, ওস্তাদ আমির খান। তারপরে 13 নম্বর কোশ্চেন, আর তোমরা যারা ক্লাসটাকে এখন নিশ্চয়ই লাইক করে নি, অনেকে অনেকক্ষণ থেকে ক্লাস দেখছি, কিন্তু ক্লাস কিন্তু লাইক করোনি, লাইক খুবই কম। তো যারা ক্লাসটাকে এখনও পর্যন্ত লাইক করোনি, তো বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো। তারই সঙ্গে তোমাদের যে সকল বন্ধুরা এমটিএসের জন্য প্রিপারেশান নিচ্ছে, তো তাদের মাঝে ক্লাসটা শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। ঠিক আছে? তো দেখো এবার 13 নম্বর কোশ্চেন, মধ্যযুগীয় ভারতীয় স্থাপত্য শৈলীর উল্লেখ করে পিয়েত্রাদুরা কি? মধ্যযুগীয় ভারতীয় স্থাপত্য শৈলীর উল্লেখ করে পিয়েত্রাদুরা। এই পিয়েত্রাদুরা কি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, আধা মূল্যবান পাথর দিয়ে তৈরি, ফুলের নকশা দিয়ে দেয়াল সাজানো। আধা মূল্যবান পাথর দিয়ে তৈরি, ফুলের নকশা দিয়ে দেওয়াল সাজানো কে বলা হয় পিয়েত্রাদুরা। এখান থেকে দেখতে পাবো, দেখো কি রয়েছে, সিজিএল 2023 এসেছিল। দেখো, পিয়েত্রাদুরা নামক অলঙ্করণ শিল্প মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে জনপ্রিয় হয়ে ওঠে। মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে এই পিয়েত্রাদুরাটা কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছিল। পিয়েত্রাদুরা স্থাপত্যের ইনলে কৌশল তাজমহলে পাওয়া যায়। এটা এসেছিল জিডি 2019 এসেছিল। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, কৃষির রবি মৌসুম শুরু হয় অক্টোবর-নভেম্বরে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন জানতে পেরে গেলে কি না, যে রবি ফসল এটা কখন চাষ করা হয়? রবি ফসলটা চাষ করা শুরু হয় কবে? না হচ্ছে অক্টোবর-নভেম্বর মাসে। আর ফসল তোলা হয় কবে বা শেষ হয় কবে? মার্চ-এপ্রিল মাসে। তারপরে 15 নম্বর কোশ্চেন, সোডিয়াম বাইকার্বনেট রাসায়নিক সূত্র কি? সোডিয়াম মানে এনে তো সবাই জানো, কেন সোডিয়াম NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটা তো সবাই পড়ে এসছো ছোটোবেলা থেকে, তাই কি না? সোডিয়াম বাইকার্বনেট এর রাসায়নিক সূত্র কি? হ্যাঁ, এর রাসায়নিক সূত্র হচ্ছে NaHCO3। তাহলে NaCl সোডিয়াম ক্লোরাইড, Na2CO3 সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর NaOH যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মূলধনী বর্ণের অন্যতম বৈশিষ্ট্য? ক্যাপিটাল গুডসের অন্যতম বৈশিষ্ট্য নিচের কোনটি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, তারা টেকসই হয়। তারপরে চলে যাও 17 নম্বরে, নিচের কোনটি পদ্ম পুরস্কারের অবরোহী ক্রম? অবরোহী মানে কি? ছোট থেকে
বড় না বড় থেকে ছোট? কোনটা বলো, কোনটা বলো? পদ্ম পুরস্কারের অবরোহী ক্রম, অবরোহী ক্রমটা কোনটা? না সেটা হচ্ছে পদ্ম বিভূষণ, পদ্মভূষণ, তারপরে থাকবে পদ্মশ্রী, অর্থাৎ ছোট থেকে বড়। সব থেকে প্রথম ধাপ পদ্ম পুরস্কার, আগে দেখে নাও, দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে পদ্ম পুরস্কার। 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতরত্ন সম্মানের প্রথম ধাপে থাকে, তারপরে থাকে পদ্মবিভূষণ, দ্বিতীয় ধাপ পদ্মভূষণ, তৃতীয় ধাপে থাকে, তারপরে লাস্ট পদ্মশ্রী, যেটা হচ্ছে সম্মানে চতুর্থ ধাপে থাকে। তো এইভাবে একের পর এক ধাপগুলো মনে রাখো, ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। তারপরে 18 নম্বর দেখো, নিচের কোনটি, অর্থাৎ নিচের কোন রাজবংশ চতুর্দশ শতাব্দীতে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেছিল? চতুর্দশ শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল কোন রাজবংশ? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, সঙ্গমা রাজবংশ, সঙ্গমা রাজবংশ। এখান থেকে দেখে নাও, বিজয়নগর 1936 সালে সঙ্গমা রাজবংশের হরিহর ও বুক্কা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, হরিহর ও বুক্কা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা এসছে এসএসসি সিজিএল 2022-এ। তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে তারা বিজয়নগর নামে একটা নতুন শহর প্রতিষ্ঠা করে। বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পি। এটা এসছে এমপি পুলিশ কনস্টেবল 2016, মধ্যপ্রদেশ পুলিশ কনস্টেবল 2016-তে এসছে। বিজয়নগর সাম্রাজ্যের তুলুভা রাজবংশ নরসা নামক প্রতিষ্ঠা করে, নরসা নায়ক প্রতিষ্ঠা করে। এটা এসছে এসএসসি সিএইচএসএল 2023-এ। কী রয়েছে? বিজয়নগর সাম্রাজ্যের টুলুভা রাজবংশ নরসা নায়ক প্রতিষ্ঠা করেন। এরপরে চলে যাও পরবর্তী কোশ্চেন। টমেটো, টমেটোর লাল রঙের উপস্থিতি কিসের কারণে? টমেটো যে লাল হয়, এটা কিসের কারণে হয়? কারণ হচ্ছে এই যে লাইকোপিন, লাইকোপিনের কারণে টমেটোর রং লাল হয়। তারপরে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল? সর্বনিম্ন সাক্ষরতার, আদমশুমারি থেকে তো কোশ্চেন তোমাদের মাস্ট, মাস্ট একদম কোশ্চেন থাকবেই থাকবে আদমশুমারি থেকে। তাহলে বলো কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বোচ্চ সাক্ষরতার হার ছিল? সর্বনিম্ন জিজ্ঞেস করেছি এখানে, সর্বনিম্ন হবে দাদরা ও নগর হাভেলি, দাদরা ও নগর হাভেলি। এখান থেকে দেখে নাও কী কী তোমরা মনে রাখবে। ফার্স্ট, দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চল 2001 থেকে 2011 সালে সর্বোচ্চ দশকের জনসংখ্যা বৃদ্ধির হার রেকর্ড করেছে। 2011 সালে আদমশুমারি অনুসারে রেকর্ড করেছে সর্বোচ্চ হার। এটা এসএসসি এমটিএস 2022-এ এসেছিল। ভারতের 2011 সালে আদমশুমারি অনুসারে সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে 96.2% সাক্ষরতার হার সহ সাক্ষরতার দিক থেকে কেরালা প্রথম স্থান অধিকার করেছে সাক্ষরতার হার থেকে। 2011 সালে আদমশুমারি অনুসারে সমস্ত রাজ্যের মধ্যে বিহারের সাক্ষরতার হার সর্বনিম্ন, বিহারের সাক্ষরতার হার সর্বনিম্ন। তারপরে 2011 সালে আদমশুমারি অনুসারে অরুণাচল প্রদেশের সাক্ষরতার হার 66.95% সহ ভারতের দ্বিতীয় সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল। এটা হচ্ছে এসএসসি জিডি 2022। তো এগুলো এক্সট্রা নোটস হিসেবে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। সর্বনিম্ন সাক্ষরতার হার যেহেতু জিজ্ঞেস করেছে, তার সঙ্গে পুরো সাক্ষরতার হারের আমরা এখানে অনেক তথ্য দিয়ে দিলাম এখানে। তারপরে চলে যাও 21 নম্বর কোশ্চেন। 1976 সালে 51A অনুচ্ছেদের অধীনে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল? এই কোশ্চেনটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার আসে, প্রত্যেকটা এক্সামেই আসে। 51A অনুচ্ছেদে অধীনে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল?
সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 3, 4A। 4A অর্থাৎ পার্ট 4A। এখান থেকে দেখে নাও, একদম যতগুলো তথ্য এখানে তুলে ধরেছি এখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসে। মিনিমাম এই যে এক্সট্রা ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে, 4টে এক্সট্রা ডিটেলস দিয়েছি, এখান থেকে 10খানা কোশ্চেন তৈরি করা যাবে। কী কী রয়েছে দেখো। 42তম সাংবিধানিক সংশোধনী আইন 1976 দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানে যুক্ত করা হয়েছিল 1976 সালে। সালটা মনে রাখতে হবে। 42তম সাংবিধানিক সংশোধনী আইন, এটাও মনে রাখতে হবে। তারপরে কি, ভারতের সংবিধানের 51A অনুচ্ছেদ, তাহলে 51A অনুচ্ছেদ এটাও মনে রাখো, মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত। তারপরে 1976 সালের 42তম সংবিধান সংশোধনী মাধ্যমে যারা 51A এর অধীনে সংবিধানের চতুর্থ অংশ 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল, 10টা। এটা এসেছিল CHSL 2024, রিসেন্ট CHSL 2024, যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। CHSL 2024-এর পুরো প্রত্যেকটা শিফট আমরা আলোচনা হয়ে গেছে। ভারতীয় সংবিধানের 51A ধারায় শেষ 11তম মৌলিক কর্তব্যটি 2002 সালে 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। 51A ধারার শেষ 11তম, প্রথমে তো 10টা মৌলিক কর্তব্য ছিল, তারপরে যে 11তম যে মৌলিক কর্তব্যটা, সেটা 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল। এটা ছিল জিডি 2024-এ, জেই 2023-এ। তো এই এক্সট্রা ডিটেলস থেকে কতখানা, মিনিমাম 10খানা কোশ্চেন কিন্তু তৈরি করা যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে তোমরা কিন্তু এইগুলো খাতায় নোট করে রাখতে পারো, বা আমাদের যদি পিডিএফ নিয়ে থাকো তো সে পিডিএফের মধ্যেই পেয়ে যাবে। তারপরে দেখো 22 নম্বর, সঞ্জনা বাথুলা কোন খেলার সাথে যুক্ত? সঞ্জনা বাথুলা ইনি একজন রোলার স্কেটিং খেলোয়াড়। তারপরে দেখো মহিলা প্রিমিয়ার লিগ ইভেন্ট 2023-এ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক কে ছিলেন? তো প্রত্যেকটা, তাহলে আমাদের এখানে WPL অর্থাৎ ওমেন প্রিমিয়ার লিগ এবং IPL ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পুরুষদের, যেটা দুটোরই প্রত্যেকটা দলের ক্যাপ্টেনের নাম কিন্তু মনে রাখতে হবে। এই কোশ্চেন থেকে জানতে পারলাম যে প্রত্যেকটা টিমের অধিনায়কের নাম আমাদেরকে জেনে রাখতে হবে। তো এখানে এটা সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হবে স্মৃতি মান্ধানা। 2024-এও তিনি ছিলেন অধিনায়ক, 2025-এও কিন্তু তিনি অধিনায়ক করেছিলেন। এখান থেকে আর কী কী জানতে হবে? 2023-এ দেখো, 24-এ এক্সাম হয়েছে, 23-এরটা দিয়েছে, তো 23-এরটা এটা নাও আসতে পারে, কিন্তু 24 এবং 25 এই দুটো সাল অবশ্যই আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। 24-এ কী রয়েছে দেখো, মহিলা প্রিমিয়ার লিগ ইভেন্ট 2024, যেখানে বিজয়ী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, তাদের ফার্স্ট শিরোপা ছিল, আর রানার্স আপ হয়েছে দিল্লি ক্যাপিটালস। তারপরে 2025-এ কী কী মনে রাখবে? উদ্বোধনী ম্যাচ কোথায়, এটা আমরা দেখেছিলাম, উদ্বোধনী ম্যাচও কিন্তু এক্সামে দেয়। 2025-এর মহিলা প্রিমিয়ার লিগ উদ্বোধনী ম্যাচ হচ্ছে BSA স্টেডিয়াম, ভদোদরা। চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, রানার্স আপ হয়েছে দিল্লি ক্যাপিটালস। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছে নেট সাইবার ব্রান্ড, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার। তারপরে সর্বাধিক রানও করেছেন কিন্তু নেট সাইবার ব্রান্ড। আর হচ্ছে সর্বাধিক উইকেট নিয়েছে কে না, হচ্ছে অ্যামেলিয়া কের, আর হচ্ছে হেইলি ম্যাথিউস, 2 লোকই 18 করে উইকেট নিয়েছে। আর ফাইনাল ম্যাচ, উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ দুটো মনে রাখতে হবে। ফাইনাল ম্যাচ হয়েছিল কোথায় না, হচ্ছে বারবোন স্টেডিয়াম, মুম্বাইয়ের ব্রাবোন স্টেডিয়ামে হয়েছিল। তো এই সকল এক্সট্রা ডিটেলসগুলো ভালো করে তোমরা কিন্তু খাতায় নোট করে রাখো। তারপরে চলে যাও 24 নম্বর কোশ্চেন, বিখ্যাত স্থান মৌসিনরাম সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? মৌসিনরাম সবাই শুনেছো নিশ্চয়ই, এটি পৃথিবীর সর্বোচ্চ আর্দ্র স্থান, এটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। তো কোন বিবৃতি সঠিক?
এ এবং বি দুটোই কিন্তু, এই যে দুটো বিবৃতি রয়েছে, এটি পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান, আর এটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। দুটোই এখানে সঠিক, দুটোই সঠিক। এখান থেকে জানতে হবে আর কি, এই যে মেঘালয় খাসি পাহাড়ের মৌসিনরাম অবস্থিত, মেঘালয়ের খাসি পাহাড়ে মৌসিনরাম অবস্থিত। এমটিএস 2019 এসছে, দেখছো? খাসি পাহাড়ের দক্ষিণ অংশে মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক গড় বৃষ্টিপাত, পৃথিবীর সর্বাধিক গড় বৃষ্টিপাত হয় খাসি পাহাড়ের দক্ষিণ অংশে মৌসিনরামে। এটা জিডি 2022 সিজিএল 2023 এসছে। এরপরে চলে যাও 25 নম্বর কোশ্চেন। ভারতের সাথে কয়টি দেশ তাদের স্থল সীমান্ত ভাগ করে নেয়? স্থল সীমান্ত বলেছি, স্থল সীমান্ত। অনেকে এই কোশ্চেনের অ্যান্সার ভুল করে এবং ধারণাটা তাদের অনেক ভুল জানা হয়ে আছে। তো সেই ভুলটা আমি বারবার সংশোধন করে দেওয়ার চেষ্টা করি। তো আগেও আমরা এটা আলোচনা করেছি, আবারও আজকে বলে দিচ্ছি। স্থল সীমান্ত হচ্ছে সাতটা দেশের সাথে স্থল সীমান্ত ভাগ করেছে। এই যে নোটটা দিয়েছি, এটা দিয়ে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, পুরো তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, যাদের ডাউট রয়েছে ক্লিয়ার হয়ে যাবে। কি না, ভারতের সাথে মোট 9টা দেশের সীমান্ত রয়েছে, যেটা এমটিএস 2022 কিন্তু অলরেডি এসেছিল। এর মধ্যে 7টা দেশের স্থল সীমান্ত আর 2টা দেশ সমুদ্র সীমান্ত। 7টা স্থল সীমান্ত আর 2টো সমুদ্র সীমান্ত। ভারতের সঙ্গে 7টা দেশের স্থল সীমান্ত রয়েছে, এটা জিডি 2024-ও এসছে। আবার এই যে এমটিএস 2024 দেখতেই পাচ্ছ আসছে। এছাড়া কি উত্তর পশ্চিমে কী কী রয়েছে না, হচ্ছে আফগানিস্তান আর পাকিস্তান। উত্তর পশ্চিমে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান। উত্তরে রয়েছে চীন, ভুটান, নেপাল। পূর্বে রয়েছে মায়ানমার এবং বাংলাদেশ। আর শ্রীলঙ্কার মালদ্বীপ, এই যে দুটো, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই দুটো হচ্ছে জল সীমাবদ্ধ দেশ। বুঝে গেল? এর মধ্যে দীর্ঘতম সীমান্ত রয়েছে কার সাথে না, হচ্ছে বাংলাদেশের সাথে, সবচেয়ে বড় সীমান্ত রয়েছে। আর ভারতের সাথে সংক্ষিপ্ত সীমানা রয়েছে হচ্ছে আফগানিস্তান। সব থেকে বেশি রয়েছে বাংলাদেশ আর সবচেয়ে কম রয়েছে আফগানিস্তান। আর ভারতের 15,106 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। এটা এনটিপিসি 2022 এসেছিল। কি না, ভারতের মোট কত স্থল সীমান্ত রয়েছে? সঠিক অ্যান্সার কী হবে না, হচ্ছে 15,106 কিলোমিটার। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। তো এইভাবে আমাদের এর পরবর্তী ক্লাসগুলো তোমাদেরকে করানো হবে। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তাহলে এখনও যারা ক্লাসটা লাইক করতে বাকি রয়েছো, তো সবাইকে বলবো যে ক্লাসটা লাইক করে ফেলো এবং বন্ধুদের শেয়ার করো। তারই সঙ্গে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আর তারই সাথে তোমরা যদি এই পিডিএফগুলো নিতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তাহলে যদি পিডিএফগুলো নাও, তাহলে তোমাদেরকে এই প্রাইভেট টেলিগ্রামে কিন্তু যুক্ত করা হবে, যেখানে সমস্ত কিছু এমটিএসের নোটস প্রোভাইড করা হবে। এমটিএস 2025-এর জন্য তোমাদের যা কিছু দরকার সমস্ত কিছু নোটস প্রোভাইড করা হবে। এবং তাছাড়া তোমরা সিএইচএসএলের পিডিএফটাও কিন্তু নিতে পারো। এমটিএসের পরীক্ষার্থী যারা রয়েছে, তোমরা সিএইচএসএলের পিডিএফটাও কিন্তু নিয়ে পড়াশোনা করতে পারো। ওটাও কিন্তু এক্সট্রা ডিটেলসের মাধ্যমেই তৈরি করা হয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে তার প্রাইস রেট। দেখে নাও, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই নিতে পারো। তো সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবে যে আমার এই পিডিএফটা লাগবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।